জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ আমলে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা। গ্রেপ্তার দেখানো হলো সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। শুনানিতে 3 আসামির সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছে প্রসিকিউশন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো বিচার কাজ গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হলো। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। জুলাই গণঅভ্যুত্থানে 5 আগস্ট ক্ষমতা হারানোর 8 মাসের মাথায় শেখ হাসিনা ও তার 2 সহযোগী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 135 পৃষ্ঠার অভিযোগ জমা দিয়েছে প্রসিকিউশন। ছাত্র জনতাকে হত্যা, হত্যার উস্কানি, হত্যা চেষ্টা, ষড়যন্ত্র ও হত্যার নির্দেশ বাস্তবায়ন সহ তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচার শুরুর এই ঐতিহাসিক মুহূর্তে অভিযোগের বিস্তারিত তুলে ধরে প্রসিকিউশন চিফ প্রসিকিউটর বলেন, 14 জুলাই শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের রাজাকারের নাতি উল্লেখ করে উস্কানিমূলক বক্তব্য দেন। এরপরই ছাত্রলীগের অস্ত্রধারীরা সারা দেশে হামলা শুরু করে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি চলে। দ্বিতীয় অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামাল এবং দক্ষিণের সাবেক মেয়র তাপসের সঙ্গে ফোনালাপে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করার নির্দেশনাও আসে তার কাছ থেকে। দেয়া হয় প্রাণঘাতী গুলি ব্যবহারের নির্দেশও। প্রাণঘাতী অস্ত্র বা লিথাল ওয়েপন ব্যবহার করে গুলি করার যে নির্দেশনা দেয়া হয় তা বাস্তবায়নে ঢাকার শুনানিতে উঠে আসে আন্দোলন দমনে নৃশংস পরিকল্পনার কথাও। গ্যাং অফ 4 খ্যাত ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান এবং আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনার এই পরিকল্পনা বাস্তবায়ন করে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যা, 5 আগস্ট রাজধানী চাংখারপুলে 6 শিক্ষার্থীকে হত্যা এবং আশুলিয়ায় 6 জনকে হত্যা ও লাশ পুড়িয়ে দেওয়ার অপরাধও আমলে নেওয়া হয়। নিষ্ঠুর এবং বর্বর পুলিশ তাকে উদ্ধার না করে বা চিকিৎসার ব্যবস্থা না করে আরো জ্বালানি কাঠ আগুনে নিক্ষেপ করে 6 জনকে পুড়িয়ে অঙ্গারে পরিণত করে। ইতিহাসে প্রথমবারের মতো শুনানি গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। শুনানিতে চিফ প্রসিকিউটর আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির পাশাপাশি তাদের সম্পদ বাজেয়াপ্তের আবেদন জানান। অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এদের বিরুদ্ধে যথাযথ বিচারের মাধ্যমে উক্ত আইনের 20 এ ধারা মতে সর্বোচ্চ শাস্তি দান অথবা মাননীয় ট্রাইব্যুনাল অন্য যেরূপ বিবেচনা করবেন সেরূপ আদেশ দানে আজ্ঞা হয়। চিফ প্রসিকিউটর বলেন, অতীতের প্রতিশোধ নয়, এই বিচার ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। এই বিচার কোনো প্রতিশোধের জন্য নয়, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেয়া। আমরা বলেছি এই বিচার হবে আবেগ শূন্য, প্রমাণ নির্ভর, তথ্য নির্ভর, নিরপেক্ষ এবং ন্যায় বিচার। পরবর্তী শুনানি 16 জুন ধার্য করেন ট্রাইব্যুনাল। সেদিন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশনাও দেওয়া হয়েছে। একটা সমাজে শান্তি এবং স্থিতিশীলতা। সৈকত সাদিক, 71, ঢাকা। ভারতের সাথে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানালেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। ভারত তাকে ফেরত না দিলে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হতে বলেছেন দলটির নেতারা। গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের বিচার সরাসরি সম্প্রচারের কারণে এর স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না বলেও মনে করেন তারা। 5 আগস্ট শেখ হাসিনাকে যারা পালাতে সহযোগিতা করেছেন তাদেরও বিচারের আওতায় আনার দাবি জানান দলটির নেতারা। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। শেখ হাসিনার বিচারের কার্যক্রম শুরুর আগেই তাকে ফেরত পাঠাতে ভারতে আনুষ্ঠানিক চিঠি পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু সেই চিঠির কোনো জবাব দেয়নি দিল্লি। এর আগে বাংলাদেশের সাথে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনা হয় নারায়ণগঞ্জের 7 খুন মামলার আসামি নূর হোসেনকে। একইভাবে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা অনুপ চেটিয়াকে ভারতের হাতে হস্তান্তর করে বাংলাদেশ। এই চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নেয়ার আহ্বান জানালেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। ভারত তাকে হস্তান্তর না করলে আন্তর্জাতিক অপরাধ আদালতে দ্বারস্থ হতে বলছেন তারা। সেই সাথে শেখ হাসিনাকে পালিয়ে যেতে সহায়তা করা সেনা কর্মকর্তাদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। শেখ হাসিনা এবং
তার যারা সাঙ্গপাঙ্গ রয়েছিল এবং তার দলীয় নেতাকর্মী, তারা কিন্তু গণ অভ্যুত্থানের সময় তাদেরকে পালিয়ে দেওয়ার মানে সুযোগ করে দেওয়া হয়েছিল। যেই জেনারেল বা বাংলাদেশের যেই ব্যুরোক্রেসির যারা এই গ্রেপ্তার প্রক্রিয়া অংশগ্রহণ করে নাই, এটা কিন্তু ইতিহাসের জনগণের কাছে দায়বদ্ধতা থাকবে। তো সেই সব জেনারেলদেরকে কিন্তু বিচারের আওতায় আনতে হবে। ভারত সরকারের সাথে তো বাংলাদেশের একটা বন্দি বিনিময় চুক্তি আছে, এই চুক্তিকে অ্যাক্টিভেট করা দরকার এবং এই চুক্তির আওতায় মানে ভারত বাংলাদেশকে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে এক ধরনের বাধ্য। হ্যাঁ, আমি যদি অনুপ চেটিয়াকে বাংলাদেশে রাখি, তাহলে ভারতের সাথে কি এটা ভারত মেনে নিবে? আর অনুপ চেটিয়া তো একটা আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী, শেখ হাসিনা হচ্ছে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির মাস্টারমাইন্ড। শেখ হাসিনার বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচারকে ঐতিহাসিক উল্লেখ করে তারা বলেন, এর মধ্য দিয়ে এই বিচারের স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন তৈরির সুযোগ থাকবে না। এই বিচারকে এনসিপির অর্জন বলেও উল্লেখ করেন তারা। বাংলাদেশের জন্য এই ঘটনা ঐতিহাসিক, কারণ আমরা আমাদের যে জনগণের উপরে যারা তাক করেছিল অস্ত্র, জনগণ সবসময় যে শক্তিশালী এবং জনগণের যে প্রাইম, সেই বিষয়টা আজকে ফুটে উঠেছে। এই যে আজকে সরাসরি সম্প্রচার হচ্ছে এবং সারা পৃথিবী দেখতে পাচ্ছে, এগুলো সব আসলে রেকর্ড থেকে যাচ্ছে এবং এটা বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতার জন্য একটা মাইলফলক হিসেবে হয়ে থাকবে। নির্বাচনের আগেই বিচার শেষ করতে একাধিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান তারা। সেই সাথে হত্যার পরিকল্পনাকারীদেরও বিচারের আওতায় আনার দাবি জানান। তাদের যে বিচার প্রক্রিয়ার মধ্যে তারা যে শাস্তির মুখোমুখি হবে, বাংলাদেশের মানুষ তাদেরকে সেই শাস্তির প্রত্যক্ষ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। একাধিক ট্রাইব্যুনাল একসাথে কাজ করে বিচারিক প্রক্রিয়াটাকে দ্রুতভাবে ত্বরান্বিত করা উচিত। জুলাই সনদেও এই বিচার প্রক্রিয়া চলমান থাকার কথা উল্লেখ করার দাবি জানান তারা। জুলাই সনদে বিচারিক প্রক্রিয়া চলমান রাখার কমিটমেন্ট করতে হবে দলগুলোকে। রাশেদ আনিস, ৭১, ঢাকা। এক দশকেরও বেশি সময় পর নিবন্ধন ফিরে পাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। রবিবার এই বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে দলটির প্রতীক দাড়িপাল্লা নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন আইনজীবীরা। আরও জানাচ্ছেন নুরনবী সরকার। দলীয় গঠনতন্ত্র সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়ায় 2013 সালে জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল করে হাইকোর্ট। এরপর দলটি আপিল করলে বিভিন্ন সময়ে শুনানি হলেও বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। গেল 5 আগস্টে গণঅভ্যুত্থানের পর এই মামলা গতি পায়। অবশেষে দলটিতে নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিলেন আপিল বিভাগ। মাননীয় আপিল বিভাগ হাইকোর্টের যে রায় ছিলেন, এই রায়কে বাতিল ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে, সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেল। মামলার সংক্ষিপ্ত আদেশ আমরা হাতে পাবো। এই সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করব। বাকিটা ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। আপিল এবং সিপি দুটোই আজকে অনারেবল অ্যাপিল ডিভিশন একসাথে ডিসপোজ করে দিয়েছেন। আর হাইকোর্টে যে জাজমেন্টটা ছিল 2013 সালের, ওই জাজমেন্টটা নট মেনটেনেবল ওনারা ডিসমিস করে দিয়েছেন। এখন অর্ডারটা পাওয়ার পর ইলেকশন কমিশনকে আমি জানাবো, তারপর ওনারা অর্ডারটা দেখে ইলেকশন কমিশন ব্যবস্থা নেবেন। তবে দলটি তাদের প্রতীক দাঁড়িপাল্লা ফেরত পাবে কিনা সে বিষয়ে কি হবে তা নিয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দেন আইনজীবীরা। সেই ডাইরেকশনে বলেছেন জামায়াতের রেজিস্ট্রেশন এবং অন্য কোনো ইস্যু যদি ইলেকশন কমিশনের সামনে থাকে, তাহলে যেন ইলেকশন কমিশন এটা ডিসপোজ করে। এই অন্য ইস্যু বলতে আমরা বোঝাচ্ছি এটি হলো প্রতীক সংক্রান্ত ইস্যু। দাঁড়িপাল্লা বিষয়টি ওই মামলার বিষয়বস্তুর মধ্যে ছিল না। দাঁড়িপাল্লা বিষয়টি 2016 সালে অন্য একটি বিষয়ের মধ্যে হয়েছিল, এটা এই মামলার আলোচিত হয়। জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে তরিকত ফেডারেশনের সাবেক সভাপতি রেজাউল করিম চাঁদপুরী সহ 25 ব্যক্তি রিট করেছিলেন 2009 সালে। সেই প্রেক্ষিতে হাইকোর্ট 2013 সালের 1 আগস্ট রায় দেন। এর বিরুদ্ধে জামায়াতের আপিল নিষ্পত্তি করলেন দেশের সর্বোচ্চ আদালত। নুরনবী সরকার, ৭১, ঢাকা। আপিল বিভাগের রায়ে জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়াকে বহুদলীয় গণতন্ত্রের জন্য শুভ সংকেত হিসেবে দেখছে বিএনপি। এদিকে জামায়াতের নিবন্ধন ও প্রতীকের বিষয়ে আদালতের নির্দেশনা হাতে পেলে জামায়াত যে প্রতীক প্রাপ্য সেটি দেয়া হবে জানিয়েছে নির্বাচন কমিশন।
ফারজানা আক্তারের প্রতিবেদন। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে এক যুগ আগে হাইকোর্টের দেয়া রায় বাতিল করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ আজ এই রায় দেন। রায়ে দলটির ক্ষেত্রে অনিষ্পন্ন নিবন্ধন ইস্যু এবং অন্যান্য ইস্যু নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। জামায়াতের নিবন্ধন বাতিলের আদেশকে আপিল বিভাগে অবৈধ ঘোষণা করার এই রায়কে বহুদলীয় গণতন্ত্রের জন্য শুভ সংকেত হিসেবে দেখছেন বিএনপির নেতারা। বিএনপি তো শুরু থেকেই বহুদল এবং বহুমতের পক্ষে রয়েছে। সেদিক থেকে আমরা মনে করি যে ভিন্ন মতের বা বহুমতের মানুষের সমন্বয়ে গণতন্ত্রের যে একটা পরিপুষ্ট হওয়ার প্রক্রিয়া থাকে, সেই প্রক্রিয়ায় একটা নতুন সংযোজন হলো। এই সংগ্রামে যারা জনগণের সমর্থন নিয়ে এগিয়ে যেতে পারবে তারাই হবে প্রকৃত রাজনৈতিক দল। আমরা আশা করি যে আমরা অতীতের সকল বিবাদ বিসম্বাদ সব কিছু ভুলে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ অতি শীঘ্র সম্ভব গড়ে তুলতে চাই। এদিকে জামায়াতের নিবন্ধন ও প্রতীকের বিষয়ে আদালতের নির্দেশনা হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। একই সাথে মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের বিষয়েও আদালতের নির্দেশনার অপেক্ষায় কমিশন। এখনো পর্যন্ত জামাতের নিবন্ধন এবং আপনার প্রতীকের ব্যাপারে মাননীয় আদালতের কোনো অবজারভেশন আমরা পাইনি। অবজারভেশন পাওয়ার পরে এ বিষয়ে আইনগতভাবে যেটা প্রযোজ্য সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয়টা হচ্ছে যে আপনার জনাব ইশরাকের ব্যাপারেও আমরা মাননীয় আদালতের কোনো নির্দেশনা এখনও পাইনি। কিছু অবজারভেশন এবং নির্দেশনা যেটা আসবে আমরা সেই অনুযায়ী আমাদের এখান থেকে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ইশরাককে মেয়র ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি বলে মন্তব্য করেছিলেন আদালত। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের আদলে ছোট আকারে একটি সরকার গঠনের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। দুপুরে প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদাত বার্ষিকীর আলাদা অনুষ্ঠানে তারা এই দাবি জানান। শুধু বিএনপি নির্বাচন চায়, জাপান সফরে প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের তীব্র সমালোচনাও করেন দলটির নেতারা। আরও জানাচ্ছেন সুমন তানভীর। এই খালেদ মোশাররফের মা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে বাংলাদেশ পেশাজীবী পরিষদের আলোচনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সংবিধানে যে ধর্মনিরপেক্ষতা ছিল, উপদেষ্টা পরিষদের কার্যকলাপ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। প্রধান উপদেষ্টা বিএনপিকে নিয়ে মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন। বিতর্কিতদের উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়ার আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা। আপনি কেন দেশের জনগণকে বা বিদেশের নাগরিকদের আপনারা কেন ভুল পথে পরিচালিত করবেন? কেনই বা আমাদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি করবেন? যারা বিতর্কিত উপদেষ্টা তাদেরকে বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের আদলে ছোট্ট যদি পরিষদ করে উপদেষ্টা পরিষদ, তাহলে সেখানে মতামতের ছোট হইলে মতামত কম থাকে, তাদের পক্ষেই সেই নির্বাচনটা অনুষ্ঠান করা সুন্দর হবে। প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আরেক অনুষ্ঠানে অনেকটা খোলামেলাভাবেই উপদেষ্টা পরিষদের সমালোচনা করেন আরেক সিনিয়র নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। উপদেষ্টা পরিষদ ছাত্র সমাজকে ভুল পথে পরিচালিত করছে বলেও অভিযোগ করেন তারা। রাখাইনের করিডোর নিয়েও কথা বলেন এ নেতা। লড়াকু ছাত্রদেরকে ভুল পথে পরিচালিত করেছে বর্তমানের এই উপদেষ্টা পরিষদ। এই উপদেষ্টা পরিষদ তারা এই ছাত্রদেরকে লাইসেন্স দিয়ে দিয়েছে। 2-3 জন যারা উপদেষ্টা পরিষদে ছিল মন্ত্রীর মর্যাদায়, তাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ এসেছে। তারা চেয়ারে বসার পর তাদের আত্মীয় স্বজনরা সব তার মন্ত্রণালয়ে লাইসেন্স করা শুরু করেছে। নির্বাচন নিয়ে দুর্বিসন্ধি না করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপির অন্যান্য নেতারা। সুমন তানভীর, ৭১, ঢাকা। চলছে সংবাদ। আছেন ৭১-এ চলছে সংবাদ সংযোগ। বাংলাদেশকে উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সুযোগ নিয়ে চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন তিনি। সকালে আগারগাঁওয়ের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে এক বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। চীনের বড় কোনো বিনিয়োগ দেশের অর্থনীতিতে মোড় ঘুরিয়ে দিতে পারে বলেও আশা করেন প্রধান উপদেষ্টা। ফরহাদ ইবনে মালেকের প্রতিবেদন।
চীনা বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত দিনব্যাপী চীন বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশকে উৎপাদনের একটি কেন্দ্রে পরিণত করতে চান তিনি, যেখানে চীনা বিনিয়োগকারীদের জন্য বিপুল সম্ভাবনা তৈরি হবে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে চীনা বিনিয়োগকারীদের বিনিয়োগের প্রস্তাব দেন তিনি। বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে আপনারা এখানে বিনিয়োগ করুন। এখানে তৈরি পোশাক, জ্বালানি, কৃষি, পাট, তথ্য প্রযুক্তি শিল্পের অপার সম্ভাবনা আছে। এখানকার মোট জনসংখ্যার অর্ধেকের বয়স 30 বছরের নিচে। এই তরুণেরা কাজে যোগ দিতে প্রস্তুত। চীনের প্রতিষ্ঠানগুলোর উৎপাদনের খ্যাতি বিশ্বজোড়া, বাংলাদেশও সেই উৎপাদনের সঙ্গী হতে চায় বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। চীনের প্রতিষ্ঠানগুলো বিশ্বজুড়ে উৎপাদনে সিদ্ধহস্ত। আমরা তাদের সঙ্গী হতে চাই। আপনাদের বড় পরিসরে বিনিয়োগ আমাদের অর্থনীতির জন্য একটি নতুন মোড় এনে দিতে পারে। সম্মেলনে উপস্থিত ছিলেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াও ওয়েনতাও এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সহ দেশটির প্রায় 250 বিনিয়োগকারী। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিদেশি বিনিয়োগে বাধা হবে না বলে জানিয়েছেন বিনিয়োগ উন্নয়ন বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। ব্যবসা খাতে বর্তমান সরকারের নেওয়া সংস্কারকে ইতিবাচক হিসেবে নিচ্ছেন চীনা ব্যবসায়ীরা, এমন কথাও জানান তিনি। চীন ও বাংলাদেশ বাণিজ্য এবং বিনিয়োগ বিষয়ক সম্মেলন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বিডা নির্বাহী চেয়ারম্যান বলেন, চীন থেকে অনেক বড় বড় কোম্পানি বিপুল পরিমাণ বিনিয়োগ নিয়ে আসছে। এর সুফল পেতে কিছুটা সময় লাগবে। চীনা কোম্পানিগুলো বাংলাদেশের রপ্তানি আয় বাড়াতে এবং পণ্য বহুমুখীকরণে ভূমিকা রাখবে বলেও আশাবাদ জানান বিডা নির্বাহী চেয়ারম্যান। তিনি জানান, 2026 সালের পর দেশের জ্বালানি সংকট কমবে, তাই আগামীতে দেশি এবং বিদেশি বিনিয়োগকারীরা স্বস্তি পাবেন। আগের সরকারের সময় যেই বিনিয়োগের সংখ্যাটা ছিল, আমি জানি বা অক্টোবর থেকে যদি আমি মার্চ পর্যন্ত যে উইন্ডোটা দেখি, সেই নাম্বারটা এক্স্যাক্টলি সিমিলার। সো ফ্লোতে কিন্তু কোনো ডিফারেন্স মেক করেনি। যে কোনো ধরনের বিনিয়োগ দেশে আসলে ওটা ভালোই হবে। তো সেই ক্ষেত্রে তারা একটা ডাইভার্সিফিকেশনে ট্রাই করবে পোর্টফোলিওর ক্ষেত্রে। মনে করি যে 2026-এর শুরু থেকে যখন লং টার্ম গ্যাস কন্ট্রাক্টগুলো কিক ইন করবে, তখন গ্যাসের এই মেইন ইস্যুগুলো আসলে সিগনিফিকেন্টলি কমে যাবে। নতুন বাজেটে ব্যাপক পরিবর্তন আসছে ভ্যাট ও শুল্ক খাতে। রাজস্ব আদায় বাড়াতে মোবাইল ফোন সহ বেশ কিছু উৎপাদনমুখী খাতে ভ্যাট অব্যাহতি কমানো হচ্ছে। বাণিজ্যিক পণ্য আমদানিতে বাড়ানো হচ্ছে আগাম কর। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারেও গুরুত্ব পাচ্ছে বাজেটে। দেশটি থেকে আমদানি বাড়াতে 626টি পণ্যের শুল্ক হার পরিবর্তন করা হচ্ছে। রুহুল আমিনের রিপোর্ট। ট্রাম্প ট্যাক্সের চাপ মোকাবিলা করতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এর প্রতিফলন থাকছে এবারের বাজেটেও। 110টি পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করছেন অর্থ উপদেষ্টা। কমানো হচ্ছে 65টির। সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হচ্ছে 9 পণ্যের, কমিয়ে আনা হচ্ছে 442টির। সামরিক অস্ত্রসহ নানা ধরনের পণ্য আছে এই তালিকায়। বৈশ্বিক বাণিজ্য শর্ত পূরণে ট্যারিফ ও ন্যূনতম মূল্য যৌক্তিক করছে সরকার। বাজেটে সব ট্যারিফ মূল্য প্রত্যাহার করা হচ্ছে। 84 পণ্যের ন্যূনতম মূল্য প্রত্যাহার হচ্ছে, আর 23 পণ্যের ন্যূনতম মূল্য বাড়ানো হচ্ছে। এই তালিকায় আছে লিপস্টিক সহ নানা ধরনের মেকআপ ও প্রসাধনী সামগ্রী। বাজেটে শুল্ক স্তর ও সম্পূরক শুল্ক হার পুনর্বিন্যাস করা হচ্ছে। দুটিতেই যুক্ত হচ্ছে নতুন একটি করে স্তর। নিত্য খাদ্যপণ্য, সার, বীজ, ওষুধ আমদানিতে শুল্ক হার শূন্যই থাকছে। এছাড়া বেশ কিছু শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক কমানো হচ্ছে। পাশাপাশি দেশীয় শিল্প সুরক্ষায় কিছু পণ্যের আমদানি শুল্ক বাড়ানো হচ্ছে। কাস্টমস আইনেও আসছে কিছু সংশোধনী। পণ্য আমদানিতে অসত্য ঘোষণার জরিমানা কমিয়ে অর্ধেক করা হচ্ছে। পণ্য আমদানিতে আগাম করে আসছে বড় পরিবর্তন। শিল্পের কাঁচামাল আমদানিতে কর কমে হচ্ছে 2%, আর বাণিজ্যিক পণ্য আমদানিতে বেড়ে হচ্ছে 7.5%। এমএস রডের সুনির্দিষ্ট কর বাড়ছে 20%। নির্মাণ সংস্থার ভ্যাট বেড়ে হচ্ছে 10%।
প্লাস্টিক পণ্য উৎপাদনে কর অব্যাহতি উঠে যাচ্ছে, এতে ভ্যাট হবে 15%। ব্লেড উৎপাদনে ভ্যাট বেড়ে হচ্ছে 7.5%। কটন সুতা, কৃত্রিম সুতা উৎপাদনে বাড়ছে নির্দিষ্ট কর। 3 লাখ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতি আবগারি শুল্কমুক্ত হচ্ছে। ভ্যাট অব্যাহতি দেয়া হচ্ছে এলএনজি আমদানিতে। উড়োজাহাজ ভাড়ায়ও মিলবে ভ্যাট অব্যাহতি। আইসক্রিমের সম্পূরক শুল্ক কমছে 5%, তবে ওটিটি প্ল্যাটফর্মে আরোপ হচ্ছে 10% সম্পূরক শুল্ক। দীর্ঘদিন ধরে ভ্যাট অব্যাহতি কমানোর ব্যাপারে সতর্ক করে আসছে এনবিআর। বাজেটে থাকছে তার প্রতিফলন। মোবাইল ফোন, লিফট, এলপিজি সিলিন্ডার, হোম অ্যাপ্লায়েন্সেস, 3 হুইলার, সাবান, শ্যাম্পু উৎপাদনে ভ্যাট অব্যাহতি কমানো হয়েছে। তবে স্যানিটারি ন্যাপকিন, হাসপাতাল বেড, এপিআই উৎপাদনে অব্যাহতি থাকছে। ই বাইক সহ আরও কিছু খাত উৎপাদনে আংশিক ভ্যাট অব্যাহতি পাচ্ছে। অর্থ উপদেষ্টার দাবি, ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি ও রাজস্ব আয় বাড়াতেই এসব পরিবর্তন করা হচ্ছে। রুহুল আমিন, ৭১, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট ভালো হবে বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাজেট পর্যালোচনার জন্য 2 সপ্তাহ সময় থাকবে। সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বাজেট নিয়ে সমালোচনা প্রসঙ্গে বলেন, এটি তার ব্যক্তিগত মতামত। মহার্ঘ ভাতা এবং মূল্যস্ফীতি কত ধরা হয়েছে তা বাজেট বক্তৃতার পর জানা যাবে বলেও জানান অর্থ উপদেষ্টা। রবিবার সচিবালয়ে এসব কথা বলেন তিনি। আমার মনে হয় মোটামুটি ভালো ইসে দিয়ে থাকবে, বেশি কিছুতে ইসে থাকবে, সেটা আমরা চেষ্টা করব। 2 সপ্তাহ সময় থাকবে, আর আমরা সেটা তার ব্যাপার। আছেন ৭১-এ চলছে সংবাদ সংযোগ। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে পশু আমদানি শুরু হয়েছে রাজশাহীর সবচেয়ে বড় পশুর হাট সিটি হাটে। তবে হাটে পর্যাপ্ত পশুর আমদানি থাকলেও কাঙ্ক্ষিত ক্রেতা নেই। ক্রেতাদের অভিযোগ, পশুর দাম বেশি চাচ্ছেন বিক্রেতারা, আর পশু পালনে খরচ বেড়েছে জানিয়ে দাম না পাওয়ার কথা বলছেন বিক্রেতারা। এদিকে হাট কর্তৃপক্ষ আগামী সপ্তাহ থেকে হাট জমে ওঠার আশা করছেন। মেহেদি হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। রাজশাহী মহানগরীর সিটি হাটে বাড়ছে পশুর যোগান। ঈদকে সামনে রেখে বিভিন্ন অঞ্চল থেকে এ হাটে আসছে গরু ও মহিষ। এ হাটে 3 থেকে 3.5 মণ ওজনের গরুর দাম চাওয়া হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে, মাঝারি 2.5 থেকে 4 লাখ, আর বড় গরুর দাম 7 থেকে 12 লাখের মধ্যে, যা গতবারের তুলনায় বাড়তি বলছেন ক্রেতারা। বিগত হাটের চেয়ে একটু বেশি লাগছে আমাদের কাছে। গরুর দাম আজকে বেশি মনে হচ্ছে কত হাটার থেকে, মনে হয় ঢাকার থেকে এদিকে দাম বেশি মনে হইতেছে, যে কারণে খুঁজতেছি। আর খামারিরা বলছেন গোখাদ্যের দাম ও পশুপালন খরচ বাড়ায় বেড়েছে পশুর দাম। এসব গরু আপনার দাম চাচ্ছে 1,40,45 কে দাম চাচ্ছি, দাম কি তারা দাম বলছে আপনার 30-35 এর মধ্যে দাম বলছে। এই বেলায় তো গরু ক্রেতা খুব কমে আসে, কুরবানি ক্রেতারা। বিকেলে দেখা যাক আল্লাহ ভরসা কেরম ক্রেতা হয়। ভাই এই গরু মানে 30 মানে কথা লাগতো না ভাই, খুব কম। এদিকে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়ে হাটের ইজারাদাররা জানান, ক্রেতারা এখনো পশু কেনাকাটা শুরু করেননি, তাই হাট এখনো জমে ওঠেনি। আয়ত্তের ভেতরে সিসি ক্যামেরা আছে, প্রশাসনও আমাদের সাথে সহযোগিতায়, ওরাও আছে, সহযোগিতা করছে। আমদানিও কম, বেচা কিনা বাইরের পার্টিও কম, কোরবানির বেচা কিনা এখনো জমে। রাজশাহী প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় কোরবানির জন্য প্রস্তুত রয়েছে প্রায় 5 লাখ গবাদি পশু, যা জেলার চাহিদার তুলনায় অতিরিক্ত। রাশিদুল হক রুশো, ৭১, রাজশাহী। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে পশু আমদানি শুরু হয়েছে রাজধানীর পশুর হাটগুলোতে। বিক্রেতারা জড়ো হলেও ক্রেতার দেখা মিলছে কম। সেখানে আছেন সহকর্মী সুমন মাহমুদ, আমরা চলে যাচ্ছি তার কাছে। সুমন, পশুর হাটে পশুর আমদানি কেমন আছে? আপনি যেখানে আছেন সেখানকার পরিস্থিতিটা একটু জানাবেন, এবং ক্রেতারা এখনো আসছেন কিনা বা দাম দর কীরকম সেই বিষয়গুলো একটু জানতে চাই। মাহবুব, আপনাকে ধন্যবাদ। মাহবুব, আপনাকে বলতে চাই যে আমি এই মুহূর্তে পলিটেকনিক মাঠে যে গরুর তেজগাঁ পলিটেকনিক মাঠে যে গরুর হাটটি রয়েছে সেখানে আসলে আমি রয়েছি। আমি দুপুর থেকে এখানে আছি, এখানে দেখতে পেয়েছি যে প্রচুর গরু আসছে, ব্যাপারীরা বা বিক্রেতারা প্রচুর গরু নিয়ে এসেছেন, কিন্তু সেই হিসেবে ক্রেতা একদম নেই বললেই চলে। সামনে যে দর্শকদের আমরা দেখতে পাচ্ছি, অনেক দর্শকই এখানে আসলে এসেছেন, তারা গরু দেখছেন, বড় বড় গরু এসেছে সেগুলো দেখছেন, কিন্তু কেউ দাম দর করছেন না।
তাছাড়াও বৃষ্টির কারণে হাটের ভিতরের পরিস্থিতি পরিবেশ খুব একটা সুবিধার না, যার কারণে ক্রেতা আসলে কম আসছেন। তো যে বিষয়টি বলতে চাই যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শত শত গরু লাইন ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো ধরনের কোনো ক্রেতা আমাদের সঙ্গে নাই। এখানে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, যে মানুষদের আমরা দেখতে পাচ্ছি, তারা আসলে এখানে বিক্রেতা, তারা গরু নিয়ে এসেছেন এবং গরু নিয়ে অপেক্ষা করছেন কখন আসলে ক্রেতা আসবেন, তারা বিক্রি করবেন। সিরাজগঞ্জ থেকে নূর হোসেন তিনি 50টি গরু নিয়ে এসেছেন। এই 50টি গরু তিনি নিয়ে দাঁড়িয়েছেন বৃহস্পতিবার থেকে দাঁড়ানোর পরও এই 50টি গরুর একটি গরু এখন পর্যন্ত কেউ দাম দর করেনি। এটা নিয়ে তিনি আক্ষেপ প্রকাশ করেন। আমরা একটু কথা বলবো নূর হোসেনের সাথে। আসলে কতগুলো গরু নিয়ে এসেছেন? 50টা গরুর দাম তো কেমন তো পাইতেছি না, বৃষ্টির কারণে গাহাক আসতেছে না। আর যদিও আইসি একটা গরুর দাম চাই 2 লক্ষ টাকা, ওনারা কয় 40,000 টাকা। ওনারা কোন কলেজে লেখাপড়া করছে আমরা বুঝিই না। মানে দাম যে দাম কয় দামে আমার কলজে মলজে হুকা যায়, আবার ক্রেতারাও তিমকে আসতেছে না। আমার খুব দুশ্চিন্তা এসে গেছে। ক্রেতা আসতেছে না কেন, কি মনে হচ্ছে আপনার কাছে? আমার কাছে মনে হচ্ছে যে বৃষ্টির কারণে, কাদার কারণে ক্রেতা আসতেছে না, এটার কারণে বোধহয় আসতেছে না। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে আসলে তিনি গরুগুলো নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন, অথচ গরুর ক্রেতা সেখানে নেই। আমরা এখন পর্যন্ত যে বিষয়টা আসলে লক্ষ্য করেছি যে ক্রেতা যারা আসছেন তারা আসলে গরুর যে দাম আছে, যে দামটি তারা শুনতে পাচ্ছেন, সেই দামকে তারা অনেক বেশি বলছেন। প্রখান্তরে যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে আসলে তারা তাদের সাধ্যমতোই তারা দাম চাচ্ছেন। মূল বিষয়টি যেটি হচ্ছে যে আগামী তারিখ থেকে ছুটি শুরু হয়ে যাবে, সেই ছুটির পরে আসলে কোরবানির হাট জমে উঠবে, এরকমটা আশা করছেন এই হাটের বিক্রেতারা। মাহবুব, অনেক ধন্যবাদ সুমন মাহমুদ যুক্ত হবার জন্য আমাদের সঙ্গে। সহকর্মী সুমন মাহমুদ বলছিলেন রাজধানীর পশুর হাটের খবরাখবর। চলছে সংবাদ সংযোগ, ফিরছি বিরতির পর। ৭১-এর সাথেই থাকুন।